চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিলক্ষ্মী। এর আগেও আমাদের চ্যানেলে শ্রী শরৎচন্দ্রের বেশ কয়েকটি গল্প আপনারা শুনেছেন। এর মধ্যে অন্যতম রামের সুমতি, মেজ দিদি, বিন্দুর ছেলে, কোরেল এবং সদ্য প্রকাশিত একটি উপন্যাস দত্তা। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প হরিলক্ষ্মী। যে সূত্র ধরে এই গল্পের শুরু তা নিতান্তই ছোট, তবু এই ছোট্ট ব্যাপারটুকুকেই অবলম্বন করে হরিলক্ষ্মীর জীবনে যা ঘটে গেল তা কিন্তু মোটেই কোনো ছোট নয়, তুচ্ছও নয়। সংসারে হয়তো এমনই হয়। বেলপুরের দুই শরিক নদীর মধ্যে ভাসতে থাকা জাহাজের পাশে জেলে ডিঙির মতোই একে অপরের পাশে নিরুপদ্রবী বাঁধা ছিল। আচমকা একদিন কোথাকার একটা উড়ো ঝড়ে ঢেউ তুলে দিয়ে জাহাজের দড়ি কাটল, নোঙর ছিল। এক মুহূর্তে সেই ছোট্ট নৌকা কি করে যে বিধ্বস্ত হয়ে গেল তার হিসেব পাওয়াই গেল না। বেলপুর তালুকাটা বড় ব্যাপার নয়, উঠতে বসতে প্রজা ঠেঙিয়ে 1000-12 উপরে ওঠে না। কিন্তু 15.5 আনার অংশীদার শিবচরণের কাছে 2 পাই অংশের বিপিন বাহারিকে যদি জাহাজের সঙ্গে জেলেডিঙির তুলনাই করে থাকিত তাতে বোধ করি অপরাধ কিছু হয় না। ওরা দূর হলেও জ্ঞাতি, এমনকি 6-7 পুরুষ আগেও সকলে একই সাথে থাকত। কিন্তু আজ একজনের তেতলা অট্টালিকা গ্রামের মাথা ছাড়িয়ে গেছে, তো অপরজনের জীর্ণ কুটির দিনে দিনে মাটির সাথে মিশে যাবার তোড়জোড় শুরু করেছে। তবু এমন ভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। এমন করেই বাকি জীবনটাও বিপিনের সুখে দুঃখে নির্বিবাদেই কাটতে পারত। কিন্তু যে একখণ্ড কালো মেঘকে কেন্দ্র করে অকালে ঝঞ্ঝা উঠে সবকিছু তছনছ করে দিল, সে ব্যাপারটা খানিকটা এরকম। 15.5 আনার অংশীদার শিবচরণের হঠাৎ করে একদিন স্ত্রী মারা যেতে বন্ধুরা বলল, আরে 40-41 কি একটা বয়স হলো? আরে তুমি আবার বিয়ে করো তো, করো করো করো, আরে আমরা তো আছি, করো করো আরেকটা বিয়ে করো। শত্রুপক্ষের লোকেরা এ কথা শুনে বেজায় হাসলো, ব্যঙ্গের সুরে পড়ল, আরে 40 তো শিবচরণের 40 বছর আগে পার হয়ে গেছে, বিয়ে কি করবে? কে যে ঠিক কে যে ভুল তার কেউই হলপ করে জানে না। আসল কথা, বড়বাবুর দিব্যি গৌরবর্ণ নাদুস নুদুস দেহ, সুপুষ্ট মুখের পরে রোমের চিহ্ন মাত্র নেই। যথাকালে দাড়ি গোঁফ না গজানোর সুবিধে হয়তো কিছু আছে, কিন্তু অসুবিধেও যে বিস্তর। বয়স আন্দাজ করার ব্যাপারে যারা নিচের দিকে যেতে চায় না, উপরের দিকে তারা যে কোন অঙ্কের কোঠায় গিয়ে দাঁড়াবে তা নিজেরাই ঠাহর করতে পারে না। সে যাই হোক, অর্থশালী পুরুষের কোনো দেশেই বয়সের অজুহাতে বিয়ে আটকায় না, আর বাংলাদেশে তো নয়। মাস 3 শোকতাপ এবং না না করে কাটল।
তারপর শেষমেশ হরিলক্ষ্মীকে বিয়ে করে এনে শিবচরণ তার বাড়িতে এনে তুলল। ফাঁকা ঘর একদিনেই যেন 16 কলায় পরিপূর্ণ হয়ে উঠল। শত্রুপক্ষ যাই বলুক না কেন, প্রজাপতি যে সত্যি তার প্রতি এবার অতিশয় প্রসন্ন ছিলেন সেটা মানতেই হবে। ওরা আবারও গোপনে ফিসফাস করতে লাগলো। এ তো দেখছি বাধ্যের থেকে নতুন বউ বয়সের দিক দিয়ে মোটেও বেমানান হয়নি গো। বরঞ্চ তুই একটা ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে শিবচরণের ঘরে ঢুকলে বন্ধ হতো নাই। তবে বয়সের গাছ পাথর ছাড়িয়ে যাওয়া বছর 19-এর নতুন বউ হরিলক্ষ্মী যে আদতে সুন্দরী, এই কথা তারা সকলেই স্বীকার করল। মেয়ের বাপ আধুনিক যুগ মেনে চলা লোক, যত্ন করে মেয়েকে বেশি বয়স পর্যন্ত শিক্ষা দিয়ে ম্যাট্রিক পাশ করিয়েছেন। শুধু তাই নয়, তার অন্য ইচ্ছাও ছিল মেয়েকে সমাজের একজন হিসেবে প্রতিষ্ঠা করানোর। কিন্তু আচমকা ব্যবসায় ফেল পড়ে হতদরিদ্র হয়ে যাওয়াতে এই সুপাত্রে কন্যাকে অর্পণ করতে তিনি এক প্রকার বাধ্য হয়েছিলেন। লক্ষ্মী শহরের মেয়ে, স্বামীকে চিনে ফেলতে তার 2-4 দিন বই বেশি সময় লাগলো না। তার মুশকিল হলো যে আত্মীয় স্বজন ভরা পরিবারে এসে কারোর সঙ্গে সে মন খুলে মিশতে পারল না। ওদিকে শিবচরণের ভালোবাসার তো অন্ত নেই। শুধুমাত্র বুড়ো বরের যুবতী বউ বলি নয়, শিবচরণ মনে প্রাণে বিশ্বাস করত যে সে একেবারে অমূল্য নিধি লাভ করেছে। বাড়ির প্রত্যেক কুটুম্ব সবসময় নতুন বউয়ের মন জোগানোর জন্য সদা ব্যস্ত থাকত। তাদের মুখ থেকে একটা কথা হরিলক্ষ্মী প্রায়ই শুনতে পেত। এইবার মেজ বউয়ের মুখে কালিখানা পড়ল। কি রূপে, কি গুণে, কি বিদ্যা বুদ্ধিতে এতদিনে তার গুমরখানা ঘুচল। কিন্তু এত করেও কিছুতেই কিছু হলো না। মাস 2 মধ্যে লক্ষ্মী অসুখে পড়ল। আর এই অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সাক্ষাৎ মিলল। তিনি বিপিনের স্ত্রী, বড় বাড়ির নতুন বউয়ের জ্বর শুটে দেখা করতে এসেছেন। বয়সে লক্ষ্মীর চেয়ে বড় জোর 2-3 বছর বড়ই হবেন তিনি যে সুন্দরী মনে মনে তা স্বীকার করতে বাধ্য হল লক্ষ্মী। কিন্তু এই বয়সেই দারিদ্র্যের কাঙাল চিহ্ন যে তার সর্বাঙ্গে সুস্পষ্ট হয়ে উঠেছে, সেও তার চোখ এড়াল না। সঙ্গে বছর 6 একটি ছেলে এসেছিল, সেও রোগা। লক্ষ্মী তার বিছানার একধারে সযত্নে তাদের বসতে বললে। কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে চেয়ে তাদের দেখতে লাগলো। হাতে কয়েক কাছি সোনার চুড়ি ছাড়া আর কোনো অলংকারই নেই। পরনে ঈষৎ মলিন একখানা রাঙা পাড়ের ধুতি, বোধহয় তার স্বামীরই হবে। পল্লী গ্রামের প্রথা মতো ছেলেটি দিগম্বর নয়, তারও কোমরে একখানি শিউলি ফুলে ছোপানো ছোট কাপড় জড়ানো। লক্ষ্মী মেজবউয়ের হাতখানা টেনে নিয়ে নিজের হাতের উপর রেখে দুর্বল কণ্ঠে বলল, ভাগ্যে জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজ বউ। শুনেছি মেজ ঠাকুরপো এনার চেয়ে ঢের ছোট। মেজ বউ হরিলক্ষ্মীর হাতের উপর ঈষৎ চাপ দিয়ে হাসি মুখে বলল, সম্পর্কে ছোট হলে কি তাকে আপনি বলে? প্রথম দিনই যা বললাম, নইলে আপনি বলবার লোক কিন্তু আমি নই। কিন্তু তাই বলে তুমিও যেন আমাকে দিদি বলে ডেকো না, ও আমি সইতে পারবো না। আমার নাম লক্ষ্মী। নামটি বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই জানা যায়। আর আমার নাম কি জানি, কিছু ঠাট্টা করে কমলা রেখেছিলেন। হরিলক্ষ্মীর ইচ্ছে করল সেও প্রতিবাদ করে বলে, তোমার পানে তাকালেও তোমার নামখানা বোঝা যায়। কিন্তু ব্যাপারটা মেয়েকেই শোনাতে পারে ভেবে দ্বিধায় আর বলতে পারল না।
আমাদের নামের মানে এক, কিন্তু মেজবউ, আমি তোমাকে তুমি বলতে পারলাম, কই তুমি তো পারলে না। হঠাৎ নাই পারলুম দিদি। এক বয়স ছাড়া আপনি সকল বিষয়ে আমার বড়। যাক না দুদিন, দরকার হলে বদলে নিতে আর কতক্ষণ। হরিলক্ষ্মীর মুখে এর প্রত্যুত্তর জোগাল না, তবে সে মনে মনে বুঝল এই মেয়েটি প্রথম দিনের পরিচয়কে একেবারে অন্তরঙ্গতায় পরিণত করতে চায় না। বেশ দিদি, এখন তাহলে উঠি, কাল আবার। ও মাসে কি এখনই চলে যাবে কেন? আর একটু বসো। আপনি হুকুম করলে তো বসতেই হবে, কিন্তু আজ যাই দিদি, ওনার আসবার সময় হলো। এই বলে মেজবউ উঠে দাঁড়ালো। ছেলের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে যাবার আগে খানিক হেসে বলল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসবো, কেমন? বিপিনের স্ত্রী চলে গেলে হরিলক্ষ্মী সেই দিকে চেয়ে চুপ করে বিছানায় শুয়ে রইল। এখন জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তবুও কিছুক্ষণের জন্য সে সমস্ত কিছু ভুলে গেল যেন। এতদিন গ্রাম ঝেঁটিয়ে কত বৌঝি যে এসেছে তার হিসেব নেই। বাড়ির আত্মীয় স্বজন তো আছেই, কিন্তু পাশের বাড়ির গরিব ঘরের এই বউটার সঙ্গে যেন কারোর তুলনা চলে না। তারা যেচে আসে, উঠতে চায় না, আর বসতে বলে তো কথাই নেই। সে কত বাঁচালো তা, হরিলক্ষ্মীকে খুশি করবার জন্য কত রকমের মিষ্টি মিষ্টি কথা। ভালো লাগতো না সবর। মাঝে মধ্যে মন যেন বিদ্রোহ করে উঠত। কারোর সঙ্গে কথা বলা তো দূরস্থ, তাকাতেও ইচ্ছে করতো না। কিন্তু আজ এদের মধ্যে থেকে হঠাৎ কে যেন এসে তার রোগ শয্যায় কেবল কয়েকটা মুহূর্ত থেকে নিজের পরিচয় দিয়ে গেল, যা কেবল তার নিজেই স্বকীয়। বিন্দু মাত্র কোনো মেকি ভাব নেই সেখানে। মেজবউয়ের বাপের বাড়ির কথা কিছু জিজ্ঞেস করা হলো না, তবুও যেন লক্ষ্মীর কি মনে হলো, আর যাই হোক, সে তার মতো কলকাতার মেয়ে নয়। তবে এই গ্রাম অঞ্চলে লেখাপড়া জানে বলে বিপিনের স্ত্রীর একটা খ্যাতি আছে বটে। লক্ষ্মী ভাবল, বড়চোর বউটা সুর করে রামায়ণ কি মহাভারত পড়তে পারে, কিন্তু তার বেশি নিশ্চয়ই কিছু নয়। যে বাপ বিপিনের মতো দিন দুঃখীর হাতে মেয়ে দিয়েছে, মনে হয় না তার বাড়িতে মাস্টার রেখে বা স্কুলে পড়িয়ে মেয়েকে পাশ করিয়ে সম্প্রদান করেছে। গায়ে রং উজ্জ্বল শ্যাম, ফর্সা ঠিক বলা চলে না, কিন্তু রূপের কথা ছেড়ে দিলেও শিক্ষা, সংসর্গ, অবস্থা কিছুতেই তো বিপিনের স্ত্রী তার কাছে দাঁড়াতে পারে না। কিন্তু খালি একটা ব্যাপারে লক্ষ্মীর নিজেকে যেন বড় ছোট মনে হলো, তার কণ্ঠস্বর। সে যেন একেবারে একেবারে গানের সুরের মতো, আর বলবার ধরনেও একেবারে মধু দিয়ে ভরা। এতটুকু জড়তা নেই, যেমন সহজ তেমনি সরল। কিন্তু এর চেয়েও যেটা হরিলক্ষ্মীকে খুব বেশি করে বিঁধল, তা হলো ওই মেয়েটির দূরত্ব। সে যে গরিব ঘরের লোক, তা মুখে না বললেও এমন করে প্রকাশ করল যেন সেটাই স্বাভাবিক। গরিব কিন্তু কাঙাল নয়। এক পরিবারের বউ অন্য একজনের অসুখে খোঁজ খবর নিতে এসেছে, তাছাড়া তার আর কোনো উদ্দেশ্যই নেই। সন্ধ্যের পরে স্বামী দেখতে আসলে হরিলক্ষ্মী নানা কথার পরে বলল, আজ ওবারের মেজবউ ঠাকরুনকে দেখলাম। কাকে? বিপিনের বউকে? হ্যাঁ, আমার ভাগ্য ভালো, এতকাল পরে আমাকে নিজেই দেখতে এসেছিলেন, কিন্তু মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন।
কাজ? তা হতে পারে। আরে ওদের দাসী আছে না চাকর আছে, বাসন মাজা থেকে হাঁড়ি ঢালা সবকিছুই তো। কই তোমার মতো শুয়ে বসে গায়ে ফু দিয়ে কাটাক দেখি? এক কোটি জল পর্যন্ত আর তোমাকে গড়িয়ে খেতে হয় না। হ্যাঁ, নিজের সম্বন্ধে এমন মন্তব্য শুনে হরিলক্ষ্মীর ভীষণ খারাপ লাগলো, কিন্তু তার স্বামী তাকে ব্যঙ্গ করে নয়, বরং ভালোবেসেই কথাগুলো বলেছেন এই ভেবে সে আর রাগ করল না। শুনেছি নাকি মেজপুরের বড় গুমর, বাড়ি ছেড়ে কোথাও নাকি যায় না। আরে যাবে কোত্থেকে? হাতি ককাচা চুরি ছাড়া আর তো কোনো ছাইও নেই, লজ্জাতে মুখ দেখাতে পারে না। লজ্জা কিসের? দেশ শুদ্ধ লোক কি ওর গায়ে জড়োয়া গয়না দেখবার জন্য অপেক্ষা করে আছে নাকি? নাকি দেখতে না পেলে ছিছি করবে? জড়োয়া? আমি যা তোমাকে দিয়েছি কোন শালার ব্যাটা তা চোখে দেখেছে বলো দেখি? বলি পরিবারকে আজ পর্যন্ত দু গাছা চুরি ছাড়া তো আর কিছু গড়িয়ে দিতে পারলি নে। টাকার জোর বড় জোর, জুতো মারোয়ার। ও মা, ছি, ওসব তুমি কি বলছো? না না, আমার কাছে কোনো লুকো চাপা নেই, তা বলবো তা স্পষ্ট কথা, লুকোনোর তো কিছু নেই। হরিলক্ষ্মী নিরুত্তর হয়ে চোখ বুঝল। বলবারই বা আছে কি? এরা দুর্বলের বিরুদ্ধে বলা রূঢ় কথাকে, কঠোর শব্দকে, কর্কশ উচ্চারণকেই একমাত্র স্পষ্টবাদিতা বলে জানে। শিবচরণ শান্ত হলো না, বলতেই থাকলো। বিয়েতে যে 500 টাকা ধার নিয়ে গেলি, বলি সুদে আসলে 700 টাকা হয়েছে, তা খেয়াল আছে? গরিব লোক একধারে পড়ে আছিস, থাক, ইচ্ছে করলে কান মলে দূর করে দিতে পারি, সেও জেনে রাখিস। হাসির যোগ্য নয়, এদিকে আবার পরিবারের কাছে গুমর, যত সব। হরিলক্ষ্মী এবার পাশ ফিরে শুল। একে শরীর দুর্বল, তার উপর বিরক্তি আর লজ্জায় তার সারা শরীর যেন ঝিমঝিম করতে লাগলো। পরদিন দুপুর বেলায় ঘরের মধ্যে কিসের একটা মৃদু শব্দ পেয়ে হরিলক্ষ্মী চেয়ে দেখে বিপিনের স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ও কি মেজবউ, চলে যাচ্ছ যে? না, আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। তা আজ কেমন আছেন দিদি? আজ অনেকটা ভালো আছি। কই তোমার ছেলেকে আনোনি? আজ সে হঠাৎ ঘুমিয়ে পড়লো দিদি। হঠাৎ ঘুমিয়ে পড়লো মানে? আসলে অভ্যেস খারাপ হয়ে যাবে বলে আমি দিনের বেলায় তাকে ঘুমোতে দিইনি দিদি। তা রোদে রোদে দুরন্তপনা করে বেড়ায় না? করে বই কি, তো ঘুমোনোর চেয়ে সে বরঞ্চ ভালো। তুমি নিজে বুঝি কখনো ঘুমো না? না না। হরিলক্ষ্মী ভেবেছিল মেয়েদের স্বভাবের মতন এবার হয়তো সে তার অনবকাশের দীর্ঘ তালিকা দিতে বসবে, কিন্তু তেমন কিছুই হলো না। এরপরে আরো অন্যান্য কথাবার্তা চলতে লাগলো। কথায় কথায় হরিলক্ষ্মী তার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, মাস্টার মশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি তার ম্যাট্রিক পাশ করার কথাও গল্প করে শোনালো। অনেকক্ষণ পর যখন তার হুঁশ হলো, তখন স্পষ্ট দেখল শ্রোতা হিসেবে মেজ বউ যতই ভালো হোক না কেন, বক্তা হিসেবে সে একেবারেই মৃদুভাষী। নিজের কথা সে প্রায় কিছুই বলে না। প্রথমটাই লক্ষ্মীর খুব লজ্জা হলো, তারপর ভাবল তার কাছে গল্প করবার মতন মেজ বউয়ের আছেই বাকি। কিন্তু কাল যেমন এই বউটির ওপরে তার মন অপ্রসন্ন হয়ে উঠেছিল, আজ তেমনি ভারী একটা তৃপ্তিবোধ হলো। দেওয়ালে লাগানো দামি ঘড়িটা নানাবিধ বাজনা আওয়াজ দিয়ে জানান দিল 3টে বাজে। মেজ বউ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সবিনয়ে বলল, দিদি আজ তাহলে আসি। তোমার বুঝি ভাই 3টে পর্যন্তই ছুটি? ঠাকুরপো কি কাঁটায় কাঁটায় ঘড়ি মিলিয়ে বাড়ি ঢোকেন? আজ তিনি বাড়িতেই আছেন। তাহলে আজ আর একটু বসো না। মেজ বউ বসল না, কিন্তু যাবার জন্য পাও বাড়ালো না।
মৃদু স্বরে বলল, দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া, আমি পাড়া গাঁয়ের। তোমার বাপের বাড়ি বুঝি পাড়া গায়ে? হ্যাঁ দিদি, সে একেবারে অজগাঁ। না বুঝে কাল হয়তো কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু অসম্মান করার জন্যে আপনি যে দিব্যি করতে বলবেন আমি সেই। সে কি মেজবউ, তুমি তো আমাকে সেরকম কোনো কথাই বলনি। মেজবউ এ কথার প্রত্যুত্তরে আর একটা কথাও বলল না, কেবল আসি বলি পুনশ্চ বিদায় নিয়ে সে যখন ধীরে ধীরে পেরিয়ে গেল, তখন কেন জানি না তার গলার স্বরটা হঠাৎই কেমন অন্যরকম শোনালো। রাত্রে শিবচরণ যখন ঘরে এসে ঢুকল, হরিলক্ষ্মী তখন চুপ করে শুয়েছিল। মেজবউয়ের শেষের কথাগুলো আর তেমন মনে উকি দিচ্ছে না। আজ শরীরও অপেক্ষাকৃত সুস্থ, মনও শান্ত প্রসন্ন ছিল। শিবচরণ জিজ্ঞাসা করল, কেমন আছো বড় বউ? ভালো আছি। তা সকালের ব্যাপার জানো তো? পাঁচাদনকে ডেকে এনে সকলের সামনে এমন করকে দিয়েছি যে জন্মে ভুলবে না। হ্যাঁ, যাতা লোক নয় আমি, বলে বেলপুরের শিবচরণ। হ্যাঁ। কাকে গো? কাকে আবার? বিপিনকে ডেকে বলে দিলাম তোমার পরিবার আমার পরিবারের কাছে জাঁক করে তাকে অপমান করে যায়। এত বড় আসপর্দা! বাজি নচ্চার ছোট লোকের মেয়ে কোথাকার, তার ন্যাড়া মাথায় গোল ঢেলে গাদায় চড়িয়ে গায়ের বাইরে বার করে দিতে পারি, তুই জানিস? হরিলক্ষ্মীর রোগক্লিষ্ট মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। অনুমতি ঠোঁকিলে বলল, এ তুমি কি বলছো গো? শিবচরণ নিজের বুকে তাল ঠুকে সদর্পে বলে চলল, তা নয় তো কি? এই গায়ে জজ বলো, ম্যাজিস্ট্রেট বলো, দারোগা, পুলিশ বলো, সব এই শর্মা। হ্যাঁ, আমি মরণ কাটি জীবন কাটি সব এই যাতে। হ্যাঁ, তুমি বলো কাল যদি বিপিনের বউ এসে তোমার পা না টেপে আমি লাটু চৌধুরীর ছেলে নই, এই বলে দিলাম তোমাকে। হ্যাঁ, দেখবো কতকাল তো আমার। বিপিনের স্ত্রীকে সবার সামনে অপমানিত আর লাঞ্ছিত করবার বিবরণ দিতে দিতে লাটু চৌধুরীর ছেলে আকথা কুকথার আর শেষ রাখল না। এদিকে তারই সামনে স্তব্ধ নির্নিশেষ চোখে চেয়ে হরিলক্ষ্মীর মনে হতে লাগলো, হে মাধুরীত্রী, দ্বিধা দ্বিতীয় পক্ষের যুবতী স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য শিবচরণ কেবলমাত্র নিজের প্রাণ দেওয়া ছাড়া আর সবই করতে পারত। হরিলক্ষ্মীর শরীর বেলপুরে সারতে চাইল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদল করার। শিবচরণ 15.5 আনার মর্যাদা মতো ঘটা করে হাওয়া বদলানোর আয়োজন করল। যাত্রার শুভ দিনে গ্রামের লোকের ঢেউ, বাড়ির উঠোনে যেন আছাড় খেয়ে পড়ল। এলো না কেবল বিপিন ও তার স্ত্রী, বাইরে দাঁড়িয়ে শিবচরণ যা মুখে এলো তাই বলতে লাগলো। সঙ্গে ভিতর ঘর থেকে পিসিমাও তেতে পুড়ে গালাগাল পারতে লাগলেন। মুখ পরি কাণ্ডখানা দেখো না, দেখতে পারলে বাঁচি না। বাবা কথাখানা দেখো না, জানো এবার মুখে চোখে। গ্রামের লোকজনদের মধ্যে তোষামদিতে যারা ওস্তাদ, তারাও বিপিনদের কটু কথায় ধুয়ে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখল না। পিসিমার চিৎকারের সীমা বাড়তে ঘরে মেয়ে বউদের সংখ্যাও পিল পিল করে বাড়তেই থাকলো। এত গোলযোগের মধ্যেও কিচ্ছুটি বলল না শুধু হরিলক্ষ্মী। মেজ বউয়ের প্রতি তার ক্ষোভ আর অভিমানের মাত্রা কারোর থেকে কম ছিল না। সে মনে মনে বলতে লাগলো, আমার স্বামী যত অন্যায় করে থাকুন, আমি নিজে তো কিছু করিনি, তাহলে কেন
পাড়ার মেয়ে বউদের চিৎকার চেঁচামেচিতে গলা মেলাতে ঘেন্না করছিল হরিলক্ষ্মীর। যাবার পথে পালকির দরজা ফাঁক করে লক্ষ্মী উৎসুক চোখে বিপিনের জীর্ণ ঘরের জানলার দিকে তাকিয়ে রইল, কিন্তু কারোর ছায়াটুকুও তার চোখে পড়ল না। কাশিতে বাড়ি আগে থেকে ঠিক করা হয়েছিল। সেখানকার জল বাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরে পেতে লক্ষ্মীর বিলম্ব হল না। মাস চারেক পরে সে যখন ফিরল, তার শরীরের কান্তি দেখে পাড়ার মেয়ে বউদের আর হিংসের অন্ত রইল না। শীতকাল প্রায় এসেই পড়েছে। দুপুরবেলার দিকে মেজ বউ চিররুগ্ন স্বামীর সঙ্গে একখানা পশমের গলাবন্ধ বুনছিল। অনতি দূরে বসে ছেলেটি খেলা করছিল। সেই দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, মা, মা, যাটাই মা। মেজ বউ হাতের কাজ ফেলে তাড়াতাড়ি উঠে একটা নমস্কার করে আসন পেতে দিল। স্মিত মুখে প্রশ্ন করল, শরীর সেরেছে দিদি? হ্যাঁ, সেরেছে, কিন্তু না সারতেও পারত, না ফিরতেও পারতাম। অথচ যাবার সময় একটিবার খোঁজও নিলে না। সমস্ত পথটা তোমার জানলার পানে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকুও চোখে পড়ল না। রোগা বোন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি ছিল না মেজ বউ? এমনই পাষাণ তুমি। মেজ বউয়ের চোখ ছল ছল করে উঠল। কোনো উত্তরই দিতে পারল না সে। আমার আর যাই দোষী থাক মেজ বউ, তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুন, কিন্তু অমন সময় আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজ বউ এই অভিযোগের কোনো জবাব দিল না, নিরুত্তরেই দাঁড়িয়ে রইল। লক্ষ্মী আগে কখনো এই বাড়িতে আসেনি, আজ এই প্রথম। ঘরগুলো ঘুরে ফিরে দেখতে লাগলো সে। বোধহয় 100 বছরের জরাজীর্ণ বাড়ি। মাত্র 3খানা ঘর কোনো মতে বাস করার মতন উপযোগী হয়ে রয়েছে। গরিবের বাড়ি, আসবাবপত্র প্রায় নেই বললেই চলে। ঘরের চুন বালি সব খসে খসে পড়ছে, সারানোর সামর্থ্য নেই। তবুও কোথাও এতটুকু অপরিষ্কার ভাব নেই। খাট চৌকি কিছুই নেই, মাটিতেই তসতালি রিপু করা তোষক পাতা, তার ওপরে বেছানো সস্তার ঝলঝলে চাদর। দেওয়ালে 2-4খানা দেবদেবীর ছবি টাঙানো আছে, আর আছে মেজ বউয়ের হাতের নানাবিধ শিল্পকর্ম। অধিকাংশই পশম আর সুতোর কাজ, কিন্তু সেটা কোনো লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি কিংবা 5 রঙা বেড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে আটা লাল, নীল, বেগুনি, ধূসর 5টে রঙের পশমে বোনা ওয়েলকাম কিংবা আসুন বসুন অথবা বানান ভুল গীতার শ্লোকার্থ নয়। লক্ষ্মী সবিষয়ে জিজ্ঞাসা করল, ওটি কার ছবি মেজ বউ? কেমন যেন চেনা চেনা ঠেকছে। মেজ বউ সলজ্জে হেসে বলল, ওটি তিলক মহারাজের ছবি দেখে বোনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হয়নি। এ বলে সামনের দেওয়ালে টাঙানো ভারতের কৌস্তব মহাবীর তিলকের ছবি আঙুল দিয়ে দেখিয়ে দিল। লক্ষ্মী বহুক্ষণ সেই দিকে চেয়ে থেকে ধীরে ধীরে বলল, চিনতে পারিনি। সে অবশ্য আমারই দোষ মেজ বউ, তোমার নয়। তা আমাকে শেখাবে ভাই? এই বিদ্যে শিখতে যদি পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার কোনো আপত্তি নেই। মেজ বউ হাসতে লাগলো। সেদিন ঘন্টা 3-4 পরে বিকেলে লক্ষ্মী যখন বাড়ি ফিরে গেল, তখন এই কথাই স্থির করে গেল যে এই কলা শিল্প শিখতে কাল থেকে সে রোজ এখানে আসবে। আসতেও লাগলো, কিন্তু 10-15 দিনেই স্পষ্ট বুঝতে পারল হে বিদ্যা শুধু কঠিন নয়, হে অর্জন করতেও বহু দিন সময় লাগবে। একদিন লক্ষ্মী বলল, কই মেজ বউ, তুমি আমাকে যত্ন করে শেখাওই না। ঢের সময় লাগবে দিদি,
তার চেয়ে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মীর মনে মনে রাগ হলো, কিন্তু সে ভাব গোপন করে জিজ্ঞেস করলো, তা তোমার শিখতে কতদিন লেগেছিল মেজ বউ? আমাকে তো কেউ শেখায়নি দিদি, নিজের চেষ্টাতেই ওই একটু একটু করে। সেই জন্যেই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসেব থাকতো না। মুখে সে যাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করছিল মেধা আর তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজ বউয়ের কাছে সে দাঁড়াতেই পারে না। আজ তার শেখার কাজ বেশি দূরে গেল না। যথা সময়ের অনেক আগেই সূচ ছুতো প্যাটার্ন গুটিয়ে নিয়ে হরিলক্ষ্মী বাড়ি চলে গেল। পরদিন সে আর এলো না। এতদিন একটানা আস্তে আস্তে এই প্রথম সে বিরতি দিল। দিন চারেক পরে আবার একদিন হরিলক্ষ্মী তার ছুঁচ সুতোর বাক্স হাতে করে বিপিনদের বাড়িতে এসে হাজির। মেজ বউ তখন তার ছেলেকে রামায়ণ থেকে ছবি দেখিয়ে দেখিয়ে গল্প বলছিল। বড় বউকে দেখে সসম্ভ্রমে উঠে আসন পেতে দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, 2-3 দিন আসেননি? আপনার শরীর ভালো ছিল না বুঝি? না, এমনি 5-6 দিন আসতে পারিনি। মেজ বউ অবাক হয়ে বলল, 5-6 দিন আসেননি? ও, তাই হবে বোধ হয়। কিন্তু আজ তাহলে 2 ঘন্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। কিন্তু অসুখী যদি আমার করে থাকতো মেজ বউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। উচিত নিশ্চয়ই ছিল, কিন্তু সংসারের এত কাজ, একলা মানুষ, কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে বড়ই খুশি হলো। এ কয়েকদিন সে ভীষণ অভিমান করেছিল, তাই আসেনি। অথচ তার দিন রাতি মনে হয়েছে এই যায় এই যায়। একমাত্র এই মেজ বউ ছাড়া শুধু বাড়িতে কেন, সারা গ্রামের মধ্যেও আর কেউ নেই যার সঙ্গে সে মন খুলে মিশতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখছিল। হরিলক্ষ্মী এবার তাকে কাছে ডাকল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে আসলে লক্ষ্মী বাক্স খুলে একগাছি সরু সোনার হার তার গলায় পরিয়ে দিয়ে বলল, যাও খেলা করোগে। মেজ বউয়ের মুখ এবার বড়ই গম্ভীর হয়ে উঠেছে। সে জিজ্ঞাসা করল, দিদি, আপনি কি ওটাকে দিলেন নাকি? হ্যাঁ, দিলাম বই কি। আপনি দিলেই বউ নেবে কেন? লক্ষ্মী অপ্রতিভ হয়ে পড়ল, কেন মেজ বউ, জ্যাঠাইমা কি একটা হার দিতে পারে না? তা জানি না দিদি, কিন্তু একথা নিশ্চয়ই জানি, মা হয়ে আমি নিতে দিতে পারিনি। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব, কিন্তু ভিখিরি নই। কোন একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলি দুহাত পেতে নেব, তা করিনি। লক্ষ্মী স্তব্ধ হয়ে বসে রইল। আজও তার মনে হতে লাগল পৃথিবী দ্বিধা হও। যাবার সময় সে খালি বলল, কিন্তু একথা তোমার ভাসুরের কানে যাবে মেজ বউ? তার অনেক কথা আমার কানে আসে, আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না। বেশ, পরীক্ষা করে দেখলেই হবে। তবে আমাকে খামোখা অপমান করার দরকার ছিল না মেজ বউ, আমিও শাস্তি দিতে জানি। এ আপনার রাগের কথা দিদি, নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকেই অযথা অপমান করতে আপনাকে দিইনি, এ বোঝবার শিক্ষা আপনার আছে। তা আছে, নেই শুধু তোমাদের পাড়াগাঁয়ের মেয়ের সঙ্গে কোঁদল করবার শিক্ষা। মেজ বউ এই কটূক্তির জবাব দিল না, বরঞ্চ চুপ করেই থাকল। লক্ষ্মী যেতে যেতে বলল, ওই হাটটুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহ বসেই দিয়েছিলাম, তোমার স্বামী দুঃখ দূর হবে ভেবে দিইনি।
মেজ বউ, বড়লোক মাত্রেই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকুই কেবল শিখে রেখেছ। ভালোবাসতেও যে বাড়ে, এই তুমি কখনো শেখোনি। শেখাটা দরকার, আর বোঝাটাও দরকার। যখন বুঝবে তখন কিন্তু গিয়ে যেন হাতে পায়ে পড়ো না। প্রত্যুত্তরে মেজ বউ শুধু একটু মুচকি হেসে জবাব দিল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না। বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙতে শুরু করে, তখন তার প্রথম অবস্থা দেখে সেটা বোঝা যায় না যে আর কিছু দিনের মধ্যেই সে ভয়াবহভাবে ধ্বংস হয়ে যাবে। ঠিক এমনই হলো হরিলক্ষ্মীর। স্বামীর কাছে বিপিন আর তার স্ত্রীর বিরুদ্ধে সকল অভিযোগের কথাগুলো বলা যখন তার শেষ হলো, তখন তার পরিণাম কল্পনা করে সে নিজেই শিউরে উঠল। মিথ্যে বলা তার স্বভাব নয়, আর বলতেও তার শিক্ষা আর মর্যাদায় বাঁধে। কিন্তু দুর্নিবার জলস্রোতের মতন যে সকল বাক্য আপন ঝোঁকেই তার মুখ দিয়ে বেরিয়ে গেল, তার অনেকগুলোই যে সত্যি নয় সে তা নিজেও বুঝতে পারল। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। তবে একটা ব্যাপারে সে যে এখনো অবধি অজ্ঞাত ছিল সেটা সে বুঝল, আর সেটা হলো তার স্বামীর স্বভাব। তা যেমন নিষ্ঠুর, তেমনি প্রতিহিংসা পরায়ণ এবং তেমনি পরপর। মানুষকে আঘাত করবার, দুঃখ দেবার, অত্যাচার করবার শেষ সীমা যে কোথায় সে যেন তা জানেই না। তবে আজ শিবচরণ আস্ফালন করল না, সমস্তটাই শুনে কেবল বলল, আচ্ছা বেশ, মাস্টার পরে দেখো, তবে বছর যে আর ঘুরবে না সে জেনে রেখো, এই বলে দিল। অপমান আর লাঞ্ছনার জ্বালাতে হরিলক্ষ্মীর অন্তর এবার দাউ দাউ করে চলছিল। মেজবউয়ের আচ্ছা রকম শাস্তি হোক সে তাই চাইছিল। কিন্তু এই শেষ কথাগুলো বলে শিবচরণ বাইরে চলে যেতেই তার মনের মধ্যে স্বামীর কথা কটা বারবার ঘুরপাক খেতে লাগলো। তার বারবার মনে হতে লাগলো, না, যা হলো ঠিক হলো না, একদমই ঠিক হলো না। দিন কয়েক পরে কি একটা কথা প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, ওদের নিয়ে কিছু ভাবলে নাকি? কাদের নিয়ে? বিপিন ঠাকুরপোদের নিয়ে। কি বা করবো, আমি আর কি করতে পারি? আমি তো সামান্য ব্যক্তি বই তো না। এ আবার কেমন ধারা কথা? তার হয়তো কি, আরে মেজ বৌমাই তো বলে থাকেন রাজত্বটা হচ্ছে বড় ঠাকুরের নয়, ইংরেজ গভর্নমেন্টে। আমিও তো সেটাই বলছি, এই তো আজকাল মুখ। বলেছে নাকি? কিন্তু আচ্ছা, কি আচ্ছা? হরিলক্ষ্মী একটুখানি সন্দেহ প্রকাশ করে বলল, মেজ বউ তো ওরকম কথা বড় একটা বলে না। আসলে ভয়ানক চালাক কিনা, অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায়। সে আশ্চর্য নয়, তবে কিনা কথাটা তো আমি নিজের কানে শুনেছি। হরিলক্ষ্মী বিশ্বাস করতে পারল না, কিন্তু তখনকার মতো স্বামীর মনে রাখার জন্য সে রেগে উঠে বলল, বলো কি গো, এত অহংকার? আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার। হিন্দুর ঘরে সেটাই তো 5 জনে মনে করে। আরে লেখাপড়া যারা বিদ্যার মেয়ে মানুষ কিনা, তাই এত দেমাগ, বুঝলে? তবে একটা কথা, আমাকে অপমান করে পার আছে, তবে তোমাকে অপমান করে কারোর রক্ষে নেই, এইটুকু তুমি জেনে রেখো। হ্যাঁ, যত সব। আচ্ছা শোনো, সদরে একটু জরুরি কাজ আছে, আমি চললাম। এই বলে শিবচরণ বেরিয়ে গেল। কথাটা যেরকম করে হরিলক্ষ্মীর পারবার ইচ্ছে ছিল তা হলো না, বরঞ্চ উল্টো হয়ে গেল। ওদিকে সদরে গিয়ে শিবচরণ বিপিনকে ডাকিয়ে এনে বলল, 5-7 বছর থেকে তোমাকে বলে আসছি বিপিন, গোয়ালটা তোমরা সারাও। সবার ঘরে যে আমি আর টিকতে পারি রে, তা কথাটা কি তুমি কান দেবে না বলি ঠিক করেছো নাকি? বিপিন অবাক হয়ে জিজ্ঞেস করল,
কই আমি তো একবারও শুনিনি বর্দা। শোনোনি? অন্তত 10 বার করে আমি নিজের মুখেই তোমাকে বলেছি। তোমার মনে না থাকলে ক্ষতি হয় না, কিন্তু এত বড় জমিদারের জায়গায় শাসন করতে হয় তার কথা তো ভুলে গেলে চলে না। সে যাই হোক, তোমার আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়াল ঘর রাখা কতদিন চলে। ভালো ভালো বলছি, কালকে ওটা সারিয়ে ফেলোগে। আজই তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম, এই বলে দিচ্ছি বিপিন। বিপিনের মুখে এমনি কথা বেরোয় না, তার উপরে আচমকা এই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে সে যে কি বলবে ঠিক বুঝতে পারল না। তার বাপ ঠাকুরদার আমল থেকে এই গোয়াল ঘরটাকে সে নিজেদের বলে জানে, তা অন্যের এত বড় মিথ্যা অভিযোগের জন্য আজ ধূলিসাৎ হয়ে যাবে। তবুও বিপিন একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারল না। নীরবে বাড়ি ফিরে এলো। মেজ বউ সবটা শুনে বলল, কিন্তু রাজার আদালত তো খোলা আছে। বিপিন চুপ। সে যত ভালো মানুষই হোক, এই কথা সে জানত। ইংরেজ রাজার আদালত ঘরের সুবিশাল দরজা যতই সকলের জন্য খোলা থাক, সেই সকলের মধ্যে গরিবের প্রবেশ করা কোনো মতেই সম্ভব নয়। যে গরিবের কপাল পোড়া ভবিতব্য তা পূর্বেই হলো। তাই পরদিন বড়বাবুর লোক এসে বিপিনের পুরনো জীর্ণ গোয়ালঘরখানা ভেঙে লম্বা প্রাচীর টেনে দিল। বিপিন থানায় গিয়ে খবর দিয়ে আসলো, কিন্তু আশ্চর্য এই যে বিপিনের পুরাতন ইটের উপর শিবচরণের নতুন ইটের প্রাচীর ওঠা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হলো, ততক্ষণ পর্যন্ত একটা রাঙা পাগড়িকেও কাছে পিঠে কোথাও দেখা গেল না। বিপিনের স্ত্রী হাতের চুড়ি বেচে আদালতে নালিশ করল, কিন্তু তাতে শুধু গয়নাগুলোই গেল, কাজের কাজ কিছুই হলো না। বিপিনের পিসিমা সম্পর্কীয় একজন শুভানুধ্যায়িনী এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়ে তার পায়ে পড়তে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন। তাতে সে নাকি জবাব দিয়েছিল, বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আর লাভ কি পিসিমা? প্রাণ যা যাবার তা যাবে, কেবল অপমানটাই উপরি পাওনা হবে। এই কথা হরিলক্ষ্মীর কানে এসে পৌঁছালে সে চুপ করে রইল। একটা পাল্টা উত্তরও তার মুখে জোগালো না। পশ্চিম থেকে ফেরা অবধি তার শরীর কোনো দিনই সম্পূর্ণ সুস্থ ছিল না, আর এই ঘটনার মাসখানেকের মধ্যে সে আবার জ্বরে পড়ল। কিছুকাল গ্রামেই চিকিৎসা চলল, কিন্তু ফল যখন হলো না, তখন ডাক্তারের উপদেশ মতো আবারও তাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হতে হলো। নানা রকম কাজের তাড়ায় এবার শিবচরণ সঙ্গে যেতে পারল না, সে বাড়িতেই রয়ে গেল। যাবার সময় সে স্বামীকে একটা কথা বলবার জন্য মনে মনে ছটফট করলেও মুখ ফুটে কিছু বলে উঠতে পারল না। হরিলক্ষ্মীর কেবলই মনে হতে লাগলো এই অনুরোধ বুঝি বৃথাই হবে। তার অর্থ তার স্বামী বুঝবে না, কিছুতেই না। হরিলক্ষ্মীর রোগগ্রস্ত শরীর সম্পূর্ণ সারতে এবার আরো দীর্ঘ সময় লাগলো। প্রায় 1 বছর পরে সে পুনরায় বেলপুরে ফিরে এলো। কেবলমাত্র জমিদারের আদরের স্ত্রী বলেই নয়, সে এত বড় সংসারের গৃহিণী বলে পাড়ার সকল মেয়ে বউরা আবারও দল বেঁধে তাকে দেখতে আসলো। যে সম্বন্ধে বড় সে আশীর্বাদ করল, যে ছোট সে প্রণাম করে পায়ের ধুলো নিল। আসলো না কেবল শুধু বিপিনের স্ত্রী, সে যে আসবে না হরিলক্ষ্মী তা জানত। এই 1 বছরের মধ্যে তারা কেমন আছে, যে সকল ফৌজদারি ও দেওয়ানি মামলা তাদের বিরুদ্ধে চলছিল তার ফল কি হয়েছে, এই সব কোনো খবরই সে কারোর থেকে জানবার চেষ্টাও করেনি। শিবচরণ কখনো বাড়িতে, কখনো পশ্চিমে স্ত্রীর কাছে গিয়ে থাকত। আর যখনই দেখা হয়েছে সবার আগে এদের কথাই তার মনে হয়েছে। অথচ একটা দিনের জন্য সে স্বামীকে প্রশ্ন করেনি
বরং বলা ভালো, প্রশ্ন করতে তার যেন ভয় করত। তার মনে হতো এতদিনে হয়তো সবটা মিটে গিয়েছে, পরিস্থিতি হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে। তাই আবার সে কথা খুঁচিয়ে তুলতে স্বামী যদি আবার ক্ষিপ্ত হয়ে যায় এবং ফের ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তখন, আর তাই সে এমন ভাব করত যেন এসব তুচ্ছ কথা তার মনেই নেই। ওদিকে শিবচরণও নিজে থেকে কোনোদিন বিপিনদের বিষয়ে কোনো কিছুই আলোচনা করত না। সে যে স্ত্রীর অপমানের ব্যাপারটা ভুলে যায়নি, বরঞ্চ তার অবর্তমানে যথাযথ ব্যবস্থা নিয়েছে, সে কথাটা হরিলক্ষ্মীর কাছে বরাবর গোপন করেই রাখত। তার ইচ্ছে ছিল লক্ষ্মী ঘরে ফিরে নিজের চোখে সমস্তটা দেখে আনন্দে বিষয়ে একেবারে আত্মহারা হয়ে উঠবে। বেলা বারবার আগেই পিসিমা তাড়া লাগালেন, সস্নেহে বললেন, তোমার রোগা শরীর গো বৌমা, নিচে গিয়ে আর কাজ নেই, এইখানেই ভাতখানা দিয়ে যাক। শরীর আগের মতো নেই পিসিমা, ভালো হয়ে গেছে। আমি রান্নাঘরে গিয়েই খেতে পারবো, ওপরে বই আনবার কোনো দরকার নেই। চলো, নিচেই যাচ্ছি, চলো। পিসিমা আবারও বাধা দিলেন, জানালেন শিবু নিষেধ আছে। তারই আদেশে ঝি ঘরের মেঝেতে আসন পেতে ভাত তরকারি দিয়ে যাবে। কিছুক্ষণ পর রাঁধুনি ঘরে এসে খাবার দাবার বয়ে আনলো। সে চলে যেতেই লক্ষ্মী আসনে বসে জিজ্ঞাসা করল, রাঁধুনিটি কে পিসিমা? আগে তো দেখিনি। ও মা, সে কি গো, চিনতে পারে না বৌমা? ও যে আমাদের বিপিনের বউ গো। হরিলক্ষ্মীর মনে হলো এই পরিষ্কার আকাশ থেকেই বুঝি তার মাথায় এসে বাজা ছেড়ে পড়ল। হতভম্ব হয়ে বেশ খানিকক্ষণ বসে থাকলো সে। বুঝল তাকে চমকে দেওয়ার জন্যই তার স্বামী এত কাল ষড়যন্ত্র করে এত বড় কথাখানা তার গোপনে রেখেছিল। নিজেকে কোনো মতে সামলে নিয়ে জিজ্ঞাসু মুখে পিসিমার দিকে চেয়ে রইল খানিকক্ষণ। পিসিমা বললেন, বিপিন আমাদের মারা গেছে, শুনেছ তো? কি? আবারও একটা ধাক্কা। হরিলক্ষ্মীর মনে হলো সে বুঝি এবারে কথা বলার শক্তি হারিয়ে ফেলবে। সে তো এই ব্যাপারে কিছুই শোনেনি, কিন্তু এই মাত্র যে তার খাবার দিয়ে গেল, সে যে বিধবা তা তার পরনের মলিন সাদা থান দেখে তার বুঝতে অসুবিধা হয় না। তবুও ঘাড় নেড়ে হরিলক্ষ্মী বলল, হ্যাঁ জানি। পিসিমা বাকি ঘটনাখানা খুলে বলতে লাগলেন। জাধুলোগুলো ছিল মামলায় মামলায় সর্বস্ব খুইয়ে বিপিন আমার মারা গেল। বাকি টাকা দায় বাড়িটাও যেত, তা আমি পরামর্শখানা দিলুম, মেজ বউ বছর 2 বছর গতরে কেটে শোধ দে, তোর অপগণ্ড ছেলের মাথা গোজ বা স্থানটুকুও বাঁচুক। লক্ষ্মী বিবর্ণ মুখে তেমনি নিষ্পলক চোখে নিঃশব্দে চেয়ে রইল। তবু আমি একদিন ওকে আড়ালে ডেকে বলেছিনু, মেজ বউ যা হবার তা তো হলো, এখন ধার থোর করে যেমন করে হোক একবার কাছে গিয়ে বৌমার হাতে পায়ে গিয়ে পড়ো না, ছেলেটা তার গায়ে ওপর দিয়ে ফেলে দিয়ে বলো গে, দিদি এর তো কোনো দোষ নাই, একে তুমি বাঁচা। কথাগুলো বলতে বলতে পিসিমার চোখ জলে ভরে গেল। আঁচলে চোখ মুছে বললেন, কিন্তু সেই যে মাথা গুজে মুখ বুঝে বসে রইল, হ্যাঁ না একটা জবাব পর্যন্ত দিলেন। হরিলক্ষ্মী বুঝল এর সমস্ত অপরাধের ভার তারই মাথায় গিয়ে পড়েছে। হরিলক্ষ্মীর মুখে সমস্ত খাবার যেন বিষের মতন পিতকুটে ঠেকল। একটা গ্রাসও গলা দিয়ে নিচে নামাতে পারল না। পিসিমা কি একটা কাজে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে খাবারের অবস্থা দেখে ব্যস্ত হয়ে আবার ডাক দিলেন, বিপিনের বউ, বলি ও বিপিনের বউ,
বিপিনের বউ দরজার বাইরে এসে দাঁড়াতেই তিনি ঝাঁঝালো স্বরে কথা বলে উঠলেন। কিছুক্ষণ মাত্র আগের তার করুণ চোখের দৃষ্টি পলকের মধ্যে কোথায় যেন উবে গিয়েছে। এমন তুচ্ছ তাচ্ছিল্য করে কাজ করলে তো চলবে না গো বিপিনের বউ। হ্যাঁ, বউ একটা দানা মুখে দিতে পারলো না, এমনই তুমি রেঁধেছ। ঘরের বাইরে থেকে এই তিরস্কারের কোনো উত্তর না এলেও বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার অপমানের ভারে, লজ্জায়, যন্ত্রণায় ঘরের মধ্যে হরিলক্ষ্মীর মাথা হেঁট হয়ে গেল। দেখো যে দেখো, চাকরি করতে সে জিনিসপত্র নষ্ট করলে ফেললে চলবে না বাপু। হ্যাঁ, আরো 5 জনে যেমন কাজখানা করে তোমাকেও তেমনি করতে হবে, এই আমি স্পষ্ট বলে দিনু। প্রাণপণে সেই চেষ্টাই তো করি পিসিমা। আজ হয়তো কিরকম করে হয়ে গেছে। মৃদু স্বরে এই কটা কথা বলেই মেজবউ নিচে চলে গেল। লক্ষ্মী উঠে দাঁড়াতেই পিসিমা হায় হায় করে উঠলেন। লক্ষ্মী ধীর স্তরে বলল, কেন দুঃখ করছো পিসমা? আমার শরীর ভালো নেই বলেই খেতে পারলাম না। মেজ বউয়ের রান্নার কোনো দোষ ছিল না। হাত মুখ ধুয়ে এসে নিজের নির্জন ঘরের মধ্যে হরিলক্ষ্মীর যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। সব রকমের অপমান সয়েও বিপিনের স্ত্রীর হয়তো এর পরেও এই বাড়িতে কাজ করা চলতে পারে, কিন্তু আজকের পরে গৃহিণীপনার পণ্ডশ্রম করে তার নিজের দিন চলবে কি করে? মেজ বউয়ের একটা সান্ত্বনা তবু বাকি আছে। বিনা দোষে দুঃখ সবার সান্ত্বনা, কিন্তু হরিলক্ষ্মীর নিজের জন্য আর কোথায় বা কি বাকি রইল? রাত্রে শিবচরণ কাজ সেরে বাড়ি ফিরতে তার সঙ্গে কথা বলবে কি? হরিলক্ষ্মীর ভালো করে স্বামীর দিকে চেয়ে দেখতেও ইচ্ছে করল না। আজ তার মুখের একটা কথায় বিপিনের স্ত্রীর সকল দুঃখ দূর হতে পারত, কিন্তু নিরুপায় নারীর প্রতি যে মানুষ এত বড় শোধ নিতে পারে, যার পৌরুষে এতটুকু বাধে না, তার কাছে ভিক্ষে চাইবার হীনতা স্বীকার করতে কোনো মতেই লক্ষ্মীর রুচি হলো না। কি গো, হ্যাঁ, মেজবউয়ের সঙ্গে দেখা হলো? বলছি কেমন রাঁধছে? হ্যাঁ, হরিলক্ষ্মী জবাব দিতে পারল না। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করল, এই লোকটি তার স্বামী, সারা জীবন এরই ঘর করতে হবে তাকে? তার আজ আবারও মনে হলো পৃথিবী দ্বিধা হও। পরদিন সকালে উঠে লক্ষ্মী দাসীকে দিয়ে পিসিমাকে বলে পাঠালো তার জ্বর হয়েছে, সে কিছু খাবে না। পিসিমা ঘরে এসে জেরায় জেরায় লক্ষ্মীকে অতিষ্ঠ করে তুললেন। হরিলক্ষ্মীর মুখের ভাবে আর কণ্ঠস্বরে তার কেমন যেন সন্দেহ হলো। বড়বউ নিশ্চয়ই কিছু একটা গোপন করবার চেষ্টা করছে। তিনি বললেন, কিন্তু তোমার তো সত্যি অসুখ করেনি বৌমা। বললাম যে পিসিমা, আমার জ্বর হয়েছে, আমি কিছু খাবো না। ডাক্তার আসলে তাকে দরজার বাইরে থেকেই লক্ষ্মী বিদেয় করে দিয়ে বলল, আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না, আপনি যান। শিবচরণ এসে তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু একটা কথার উত্তরও সে আজকে পেল না। আরো 2-3 দিন যখন এমনি করেই কেটে গেল, তখন বাড়ির সকলেই কেমন যেন এক অজানা আশঙ্কায় এবার উদ্বিগ্ন হয়ে উঠল। সেদিন বেলা 3য় প্রহর। লক্ষ্মী স্নানের ঘর থেকে নিঃশব্দ মৃদু পায়ে প্রাঙ্গণের এক ধার দিয়ে উপরে যাচ্ছিল। পিসিমা রান্নাঘরের বারান্দা থেকে দেখতে পেয়ে এবারে চিৎকার করে বলে উঠলেন, দেখো বৌমা,
বিপিনের বইয়ের কাজখানা একবার দেখো। বলি ও মেজবো শেষকালে চুরি শুরু করলে নাকি? হরিলক্ষ্মী কাছে গিয়ে দাঁড়ালো। মেজ বউ মেঝের ওপর চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে, আর তার সামনের একটা থালায় খাবার গামছা দিয়ে ঢাকা রয়েছে। এই দেখো, থালাটার দিকে চেয়ে দেখো। তুমি বলো বৌমা, এত ভাত তরকারি একটা মানুষে খেতে পারে? ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের জন্য আর কি, অথচ বারবার করে মানা করে দেয়া হয়েছে যে কিচ্ছুটা নিয়ে যাবি না। শিবচরণে কানে গেলে না রোগকে থাকবে না তোমার। ঘর ধরে দূর করে তাড়িয়ে দেবে একবারে। বৌমা তুমি মনি, তুমি এর বিচারখানা করো দেখি। গড় করে সবটা বলে ফেলে পিসিমা যেন একটা বিরাট বড় কর্তব্য শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলেন। তার চিৎকারে বাড়ির চাকর দাসী লোকজন যে যেখানে ছিল তামাশা দেখতে ছুটে এসে কাছে ভিড় করে দাঁড়ালো। আর তারই মধ্যে নিঃশব্দে বসে ও বাড়ির মেজ বউ ও তার কর্ত্রী, এ বাড়ির গৃহিণী। এত ছোট এত তুচ্ছ ব্যাপার নিয়ে এত বড় বিচ্ছিরি কাণ্ড যে বাঁধতে পারে লক্ষ্মী তা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিযোগের জবাব দেবে কি? অপমানে, অভিমানে, লজ্জায় সে মুখ তুলতেই পারল না। লজ্জা তার অন্যের জন্য নয়, নিজের জন্যই। চোখ দিয়ে তার তরতর করে জল পড়তে লাগলো। মনে হলো এত লোকের সামনে সেই যেন আজকে ধরা পড়ে গেছে এবং বিপিনের স্ত্রী তার বিচার করতে বসেছে। কোনো মতে নিজেকে সামলে এবার হরিলক্ষ্মী বলল, পিসিমা, তোমরা সবাই একবার এ ঘর থেকে যাও। তার ইঙ্গিতে সবাই একে একে চলে গেলে লক্ষ্মী আস্তে আস্তে মেজ বউয়ের কাছে গিয়ে বসল। হাত দিয়ে তার মুখ তুলে ধরে দেখল তার দু চোখ পেয়েও তখন অঝোর ধারায় জল পড়ে চলেছে অনবরত। মেজ বউ, আমি তোমার দিদি, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তোমার দিদি আছে তোমার সাথে। এই বলে হরিলক্ষ্মী নিজের শাড়ির আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে দিল। শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিলক্ষ্মী। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং এবং স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।